খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাওন দত্ত। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে কর্মব্যস্ত সময় পার করলেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দলের অভ্যর্থনায় বঙ্গভবনে প্রবেশ করেন অস্থায়ী রাষ্ট্রপতি। পরে রেওয়াজ অনুযায়ী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা গার্ড অব অনার প্রদান করে। প্রথম দিনে পরিদর্শন, পরিচিতি ও দাপ্তরিক কিছু কাজ সারেন রাষ্ট্রপতি। বিভিন্ন কাজে এর আগে অসংখ্যবার বঙ্গভবনে এলেও এবার যাত্রাটা রাজনীতিবিদ হাফিজ উদ্দিন আহমদের জন্য অর্জন আর গৌরবের। সাংবিধানিকভাবে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার 4 দিন পর সকাল 11টায় বঙ্গভবনে পৌঁছান তিনি। পুলিশের অশ্বারোহী দলের অভ্যর্থনায় বঙ্গভবনে প্রবেশ করেন তিনি। সেখানে অস্থায়ী রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় পিজিআরের চৌকস দল। রাষ্ট্রপতি ভবনে এ সময় তাকে স্বাগত জানান সামরিক সচিব সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। পরিচিত হন কর্মকর্তা কর্মচারীদের সাথে। আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেন রাষ্ট্রপতির। দায়িত্ব নিয়ে হাফিজ উদ্দিন আহমদ ঘুরে দেখেন গোটা প্রাঙ্গণ, স্বাক্ষর করেন পরিদর্শন বইয়ে। প্রায় 2.5 ঘন্টা বঙ্গভবনে অবস্থানের পর অস্থায়ী রাষ্ট্রপতি ফিরে যান সংসদ ভবন এলাকায় তার জন্য বরাদ্দ স্পিকারের বাসভবনে। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বঙ্গভবনে রুটিন দাপ্তরিক কাজ করবেন হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। যদিও হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে থাকছেন না। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন, তবে এখনও ঠিক হয়নি দিনক্ষণ। মঙ্গলবার সকালে সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এমনটা জানান সিইসি। বলেন, ভোটার তালিকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে সংসদ সচিবালয়ে। দিন ঠিক হলে গেজেট প্রকাশ করা হবে। গেল শুক্রবার মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় আগামী 90 দিনের মধ্যে রাষ্ট্রের 23তম রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে সংসদ সদস্যদের। মঙ্গলবার বেলা 11টায় রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা করতে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্যান্য কমিশনাররা। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনার জানান, সরকার যখনই চাইবে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। এখনো কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওইভাবে ঠিক করি নাই। আমরা বলেছি যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি, কারণ আমাদের আবার স্থানীয় সরকার নির্বাচনের একটা প্রস্তুতির ব্যাপার আছে, তো আমাদের অধিকও ব্যস্ততা আছে, সুতরাং এটা আমরা করে ফেলবো, এটার জন্য আমরা প্রস্তুত আছি। ইতিমধ্যে ভোটার তালিকা চেয়ে জাতীয় সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান সিইসি। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠিটা দিয়েছি ওনাকে। এ সময় সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান সিইসি। সংসদ থেকে বিষয়টি ইসিতে পাঠালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না, আমরা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম। আইন অনুযায়ী যেটা একটা পরামর্শ করা লাগে, ওইটা সাতক্ষীরা নিয়ে কোনো আলোচনা হয়নি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। 2018 সালের কথিত রাতের ভোটে নির্বাচন দেশকে ধ্বংসের পথে নিয়ে যায়। এই নিয়ে তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহেদুর রহমান। তবে এর সাথে 32 যুগ্ম সচিবের বাধ্যতামূলক অবসরের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে উপদেষ্টা কথা বলেন। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা এবং বিচারের বিষয়টি আদালতের এখতিয়ার বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। বিএনপি ক্ষমতায় আসার পর গত 5 মাসে 3 দফায় পুলিশের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার, যারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে একযোগে 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার, যারা প্রত্যেকে 2018 সালের জাতীয় নির্বাচনে বিভিন্ন জেলার ডিসি এবং রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন।
একসাথে প্রশাসনের ৩২ কর্মকর্তাকে অবসরে পাঠানোর ঘটনা এবারই প্রথম। অনেকেই এটির কারণ হিসাবে ২০১৮ সালে কথিত রাতের ভোটের বিষয়টি উল্লেখ করেছেন। সে সময়কার নির্বাচন নিয়ে তদন্তের প্রয়োজনীয়তার কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। সরকার এখনো ২০১৮ নির্বাচনের জন্য ঘোষিতভাবে কোনো পদক্ষেপ নেয়নি। সেটা যখন করতে যাবে সেখানেও তো নির্বাচনী অপরাধ আছে। সেই অপরাধের জন্য যারা যারা যে পর্যায়ে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, এমনকি ফৌজদারি ব্যবস্থাও নেওয়া যেতে পারে, সেটা অবশ্যই। এবং আমি ২০১৮ নির্বাচন নিয়ে বাংলাদেশ যদি ২০১৮ নির্বাচনের ঘটনার বিচার না করে, এটা আসলে খুব খারাপ কথা হয়ে যাবে। এত বড় ক্রাইম বাংলাদেশের ইতিহাসে হয়েছে বলে আমি মনে করি না। সংবাদ সম্মেলনে উঠে আসে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মনে করেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হবার আগে ও পরের অপরাধের বিচারের সুযোগ রয়েছে। মানে প্রধানমন্ত্রী বা যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আপনি মামলা করতে পারেন তিনি দায়িত্বে থাকা অবস্থায়, কিন্তু রাষ্ট্রপতি যতদিন দায়িত্বে আছেন তার বিরুদ্ধে আপনি কোনো লিগাল প্রসিডিওর শুরু করতে পারবেন না। কিন্তু যখন তিনি রাষ্ট্রপতি নেই তখন এটা করা যাবে। ডক্টর জাহেদ বলেন, জুলাই আন্দোলনে হাসিনাকে বিপদে ফেলতে স্নাইপার দিয়ে গুলি করা হচ্ছে, এটি আওয়ামী লীগের নেরেটিভ। 7.62 mm বোরের গুলির ব্যবহার নিয়ে তদন্তেরও প্রয়োজন নেই বলে মত প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার। একজন অ্যাডভাইজার যিনি এক্স মিলিটারি, তিনি কিভাবে এই প্রশ্ন করেছিলেন তখন আমি আসলে জানি না। পুলিশের কাছে লেথাল ওয়েপন ছিল, বিজেপির কাছে তো ছিলই, বিজেপি গুলি করার ছবি আছে, পুলিশের লেথাল ওয়েপন টাইপ 56 রাইফেল দিয়ে গুলি করার ছবি আছে, ভিডিও আছে, আপনি দেখতে পাবেন। সেটারই গুলি এটা হয়েছে। সুতরাং মানে ওই যে তদন্ত বলতে সকল যে তদন্ত ইন্ডিকেট করা হয় সেই তদন্তের কিছু নাই। তথ্য উপদেষ্টা জানান, ব্রিক্স সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী ভারতে যাবেন কিনা সেই সিদ্ধান্ত এখনো হয়নি। ব্রিক্স সম্মেলনে তিনি যাবেন কিনা এই সিদ্ধান্ত এখনো হয়নি। এটা আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সংকটময় মুহূর্তে মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে বড় ভরসার নাম ভেন্টিলেশন ব্যবস্থা। কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্রের চড়া দাম আর জটিল পরিচালন ব্যবস্থার কারণে প্রান্তিক এলাকার মানুষের কাছে এর সেবা অনেকটাই দুঃসাধ্য। তবে আশার খবর দিচ্ছেন দেশের একদল গবেষক। গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোর সামর্থ্য ও পরিবেশ বিবেচনা করে তৈরি করেছেন বিশেষ এই যন্ত্র। দেশীয় এমন উদ্ভাবকদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া দেশে কেন্দ্রীয়ভাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সিনথেটিক ল্যাব। দেশের স্বাস্থ্য খাতে নতুন এক আশার আলো ছড়াচ্ছে দেশীয় প্রযুক্তিতে তৈরি সাশ্রয়ী ভেন্টিলেটর ভেন্টাস। জটিল ও ব্যয়বহুল বিদেশি ভেন্টিলেটরের উপর নির্ভরতা কমিয়ে একদম প্রান্তিক পর্যায়ে জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এটি তৈরি করেছেন দেশীয় গবেষক ও চিকিৎসকদের একটি দল। যেখানে একটি আমদানিকৃত বিদেশি ভেন্টিলেটরের জন্য খরচ হয় 20 লাখ টাকার বেশি, সেখানে 1 থেকে 2.5 লাখ টাকার মধ্যেই তৈরি করা সম্ভব এই ভেন্টাস। সাধারণ কোনো প্রশিক্ষণ ছাড়াই গ্রামের স্বাস্থ্যকর্মীরা কেবল বোতাম টিপেই এটি দিয়ে রোগীকে অক্সিজেন দিতে পারবেন। বিদেশি ভেন্টিলেটরের মধ্যে অনেকগুলো মোড থাকে যেটা ওই দেশের স্পেসিফিক। যেমন ওই দেশে মোটর নিউরন ডিজিজ খুব কমন, আমার দেশে একটা পেশেন্ট আপনি তেমন পাবেন, কম পেশেন্ট পাবেন। ডিজিজ স্পেসিফিক মোডের চেয়েও আমার এমন একটা মোড তৈরি করা হচ্ছে যেখানে বাল্ক অফ পিপলকে আমি একসাথে নিয়ে আসতে পারবো, অর্থাৎ অনেক জনগণ একসাথে আমি কভার দিতে পারবো। তো সেই ক্ষেত্রে আসলে এই ভেন্টিলেটর স্পন্দন, ভেন্টাস, এখন ভেন্টাস 1, সামনে হয়তো ভেন্টাস 2 আসবে, পরে ভেন্টাস 3, এইভাবে আস্তে আস্তে স্তরে স্তরে আগানো। দেশীয় এই যুগান্তকারী উদ্ভাবন নজর কেড়েছে সরকারেরও। মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করে সহযোগিতার আশ্বাস দেন। প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা শেষে দেশের সব হাসপাতালে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এই 2 চিকিৎসা যন্ত্র রপ্তানির সম্ভাবনা রয়েছে বলে আলোচনা হয় সভায়। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকার ও প্রধানমন্ত্রীর এই সহযোগিতার আশ্বাস দ্রুত বাস্তবায়িত হলে দেশের প্রতিটি থানা ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ভেন্টিলেশন সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা সংশ্লিষ্টদের।
একই দিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয়ভাবে এই ল্যাব প্রতিষ্ঠার কথা জানানো হয়। মেডিসিনের উপরে ডেভেলপমেন্টের জন্য একটা সিনথেটিক ল্যাবের দরকার, এবং এটা করলে আমাদের প্রোডাকশন কস্ট কমবে এবং রিসার্চ বেড়ে যাবে, এবং কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড ফার্মাসি, they need this kind of lab for their research, and it's very important. বাংলাদেশ ফার্মাতে অনেক উন্নত, কিন্তু ওই হিসাবে ফার্মার যে র মেটেরিয়াল সেই জিনিসটা বাংলাদেশে সেভাবে করা হয় না। তো এই জন্যে করার ব্যাপারে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ইনফর্ম করলাম, এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ উনি আশ্বস্ত করেছেন যে এই ল্যাবটা উনি আমাদেরকে সহযোগিতা করবেন বা করে দেবেন। সিনথেটিক ল্যাবের মাধ্যমে ঔষধের কাঁচামাল তৈরি ও গবেষণা হবে বলেও জানানো হয়। এর ফলে ওষুধের দাম কমে আসবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এক অমর কাব্য লিখে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের নাম খোদাই করে নিয়েছে আফ্রিকান দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে সিডনি লোপেস কাব্রালের সেই অবিশ্বাস্য বাঁকানো শটটি শুধু বিশ্বকে স্তব্ধই করেনি, এবার জিতে নিল আসরের সেরা গোলের মুকুটটিও। বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে কাব্রালের গোল। 2026 বিশ্বকাপের 308টি গোলের ভিড়ে 12টি সেরা গোলের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছিল ফিফা, কিন্তু ফুটবল প্রেমীদের হৃদয়ে আলাদা করে দোলা দিয়েছিল একটি গোলই, মায়ামি গার্ডেন্সের সেই ঐতিহাসিক মুহূর্ত। অতিরিক্ত সময়ের সেই নাটকীয় মুহূর্তে কাব্রালের পা থেকে আসা শটটি যখন আর্জেন্টিনার জালে জড়িয়ে 2-2 সমতা ফেরায়, তখন ইতিহাস কেবল তৈরিই হয়নি, সৃষ্টি হয়েছিল এক আবেগের প্লাবন, আর ফুটবল বিশ্ব দেখেছিল এক অবিশ্বাস্য লড়াইয়ের রূপকথা। ম্যাচ হারলেও সেই গোলটি হয়ে থাকলো চিরস্মরণীয়। ফিফা জানিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে কাব্রালের গোল। এর মাধ্যমে অভিষেক বিশ্বকাপেই দারুণ এক অর্জন যুক্ত হলো কেপ ভার্দের ঝুলিতে। এর আগে গোল অফ দ্য টুর্নামেন্টের রাউন্ড অফ 32 পর্বের ভোটেও সহজেই সেরা হয়েছিল এই গোলটি। পরে চূড়ান্ত ভোটাভুটিতেও শীর্ষে থেকে পুরো টুর্নামেন্টের সেরা গোলের সম্মান নিজের করে নেন লোপেস কাব্রাল। অভিষেক বিশ্বকাপেই কেপ ভার্দে দেখিয়েছে কিভাবে অসম সাহসী লড়াই করতে হয়। প্রথম ম্যাচেই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে 0-0 গোলে রুখে দিয়ে যার সূচনা করেছিলেন তাদের গোলরক্ষক ভার্জিনিয়া, আর সেই অবিশ্বাস্য যাত্রার সার্থক সমাপ্তি টানলেন কাব্রাল। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। মাঠের রেকর্ড, মাঠের বাইরে বিশাল আয়োজন, সব মিলিয়ে ইতিহাস গড়েছে 2026 ফুটবল বিশ্বকাপ। 39 দিনের এই আসরে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা পান করেছেন 55 লাখের বেশি ক্যান বিয়ার। বিক্রি হয়েছে প্রায় 6,75,000 হটডগ এবং 46 লাখের বেশি কোমল পানীয় ও বোতলজাত পানি। 3 দেশে আয়োজিত বিশ্বকাপে 68 লাখের বেশি দর্শককে সেবা দিতে কাজ করেছেন প্রায় 3 লাখ কর্মকর্তা কর্মচারী, 43,000 স্বেচ্ছাসেবক এবং 73,000-এর বেশি নিরাপত্তা কর্মী। শুধু স্টেডিয়ামই নয়, উত্তর আমেরিকা জুড়ে ফ্যানফেস্টেও ভিড় করেন 90 লাখের বেশি ফুটবল প্রেমী। তাই 2026 বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, আয়োজনের দিক থেকেও গড়েছে এক অনন্য ইতিহাস। ইউরোপের শীর্ষ 5 লিগে ড্রিবলিংয়ের রাজা এখনও লিওনেল মেসি। পরিসংখ্যানে সবচেয়ে সফল ড্রিবলারের তালিকায় সবার উপরে আর্জেন্টাইন এই মহাতারকা। স্কোয়াকার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী 2017-18 মৌসুম থেকে ইউরোপের শীর্ষ 5 লিগে সবচেয়ে বেশি সফল টেক অন করেছেন লিওনেল মেসি। মাত্র 196 ম্যাচে তার সফল টেক অন 826টি। দ্বিতীয় স্থানে থাকা কিলিয়ান এমবাপ্পে 271 ম্যাচে করেছেন 699টি। আর তৃতীয় স্থানে অ্যালান সেইন্ট ম্যাক্সিমিনের সফল টেক অন 689টি। তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন আদামা ট্রাওরে ও উইলফ্রিড জাহা। এছাড়া সেরা 10-এ জায়গা পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, জেরেমি বোগা, জেরেমি ডোকো, নেইমার ও লুডোভিক প্লাস।
যুদ্ধবিরতি আলোচনা নিয়ে উল্টো কথা বলছে যুক্তরাষ্ট্র ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের সাথে আন্তরিক সংলাপ চলছে, চুক্তির অনুরোধ জানিয়েছে তেহরান। ট্রাম্পের কথা উড়িয়ে দিয়ে তেহরানের দাবি, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান হলেও সরাসরি কোনো আলোচনা চলছে না দুই পক্ষের মধ্যে। যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্র থেকে পালানোর পথ খুঁজছে, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। গেল 2-3 দিনে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে অভিযান স্থগিতের বিষয়ে নানা ব্যাখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, মার্কিন হামলায় নেতৃত্ব ও সামরিক সক্ষমতা ধ্বংসের কারণে দুর্বল হয়ে এখন তাদের সাথে আলোচনায় বসতে চায় ইরান। তবে দীর্ঘমেয়াদী আলাপের জন্য প্রস্তুত নয় ওয়াশিংটন। কূটনৈতিক তৎপরতা ভেস্তে গেলে আবার সামরিক অভিযানের হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। আমরা তাদের নৌ ও বিমান বাহিনীকে ধ্বংস করেছি, নেতৃত্বকে ধ্বংস করেছি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও মিসাইল তৈরির সক্ষমতাও ধ্বংস করেছি। এখন তারা আমাদের সাথে চুক্তির কথা বলছে, কিন্তু যদি চাপ না দিতাম কোনো আলোচনা হতো না। কিভাবে তাদের আচরণ বদলেছে দেখছি। এই মুহূর্তে খুব আন্তরিক আলোচনা চলছে। ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘির দাবি, যুদ্ধের সমাপ্তি কিভাবে হবে তা নির্ধারণ করবে তেহরান, ওয়াশিংটন নয়। যুক্তরাষ্ট্র 5 মাস ধরে জটিল ফাঁদে আটকা পড়ে আছে এমন মন্তব্য করেন তিনি। যতদিন প্রয়োজন প্রতিরোধ চালিয়ে যাওয়ার কথাও বলেন। কোনো চুক্তি একতরফা কার্যকর হয় না, তাই ইরানও এর অঙ্গীকার পূরণ বন্ধ রেখেছে। যদি সময় ঠিকঠাক হয় তখন ভাববো কি করব। একটি বিষয় নিশ্চিত, ইরান কখনোই জাতীয় স্বার্থ ও মৌলিক নিরাপত্তা ইস্যুতে আপোষ করবে না। শুরুতে তারা ভেবেছিল সহজেই ধ্বংস করে দেবে ইরানকে, আত্মসমর্পণ করাবে। 5 মাস পর বুঝতে পারছে নিজেদেরই তৈরি ফাঁদে পড়েছেন তারা। টানা 4 দিন ধরে শান্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ইরান হামলা পাল্টা হামলা বন্ধ থাকলেও আছে চাপা উত্তেজনা। অচল অবস্থা বিদ্যমান হরমুজ প্রণালী ও বাব এল মানদেব ঘিরে। অনিক রহমান, যমুনা নিউজ। স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে, এমন আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সভায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। 2টি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। এ সময় সভায় সংশ্লিষ্টরা দেশীয় প্রযুক্তিতে তৈরি 2টি চিকিৎসা যন্ত্রের কার্যকারিতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সভায় জানানো হয়, প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা শেষে যন্ত্র দুটি দেশের সব হাসপাতালে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। দেশীয়ভাবে উৎপাদিত হওয়ায় যন্ত্র দুটি তুলনামূলক কম খরচে বাজারজাত করা সম্ভব হবে, যা স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করতে ভূমিকা রাখবে। বাংলাদেশ, ভারত কিংবা যুক্তরাষ্ট্রের কারো আধিপত্য মেনে নেওয়া হবে না। বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে নিজস্ব পররাষ্ট্রনীতি পরিচালনা করবে, এটাই ছিল জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম প্রেরণা বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব শীর্ষক আলোচনা সভায় কথা জানান তিনি। বলেন, শিক্ষা খাতে সরকার বাজেট বৃদ্ধির কথা বললেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য বৃদ্ধি করেনি। নাহিদ ইসলাম আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক মূল্যবোধ ও চর্চা বজায় রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি কোনো সরকার ভয় না পায়, তাহলে বুঝতে হবে দেশে প্রকৃত গণতন্ত্র নেই। জুলাই গণ অভ্যুত্থান এবং ফ্যাসিবাদ বিরোধীদের অবস্থানের প্রশ্নে অটল থাকার আহ্বান জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থান ছিল যাতে আমরা একটা স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি তৈরি করতে পারি, আমাদের সীমান্তে যাতে কোনো হত্যাকাণ্ড না হয়, আমাদের সীমান্তে কোনো যেন অবৈধ পুশিং না হয়, আমরা যাতে আমাদের নদীর পানির ন্যায্য হিস্সা আমরা আদায় করতে পারি। ফলে আমরা কারো আধিপত্য মেনে নিব না, আমরা ভারতের আধিপত্য মেনে নিব না, আমেরিকার আধিপত্য মেনে নিব না।
2009 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত সশস্ত্র বাহিনী থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুত সাধারণ সৈনিকদের পুনর্বাসন ও ন্যায় বিচারের দাবি জানানো হয়েছে। বৈষম্য দূর করতে একটি স্বাধীন ও নিরপেক্ষ পুনর্বাসন বোর্ড গঠনের দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ক্ষমতার অপব্যবহার ও প্রতিহিংসার কারণে সেনা, নৌ ও বিমান বাহিনীর বহু সাধারণ সৈনিককে অন্যায়ভাবে চাকরিচ্যুত এবং মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে। অন্তর্বর্তী সরকার উচ্চপদস্থ কর্মকর্তাদের পুনর্বাসন করলেও বৈষম্যের শিকার প্রায় 400 জন সাধারণ সৈনিকের জন্য কোনো বোর্ড গঠন করেনি। আগামী 10 আগস্টের মধ্যে পদ ও মর্যাদা সহ পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং স্বাধীন বোর্ড গঠন করা না হলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির আলটিমেটাম দেন তারা। বাংলাদেশ সেনাবাহিনীর অধীনস্থ অনেকগুলো প্রতিষ্ঠান পরিচালিত হয় বাংলাদেশে, সেই সমস্ত প্রতিষ্ঠানে তাদেরকে পুনর্বাসন করা। সৈনিক ভাইদেরকে জন্য একটা বোর্ড গঠন করা হোক, কিংবা মেজরিটি পার্সেন্ট সৈনিকদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করা হোক। আগামী মাসের 10 তারিখের মধ্যে যদি আমাদের জন্য কোনো বোর্ড তৈরি করা না হয়, আমরা কঠোর আন্দোলনের দিকে চলে যাব। গ্যাস সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহায়তার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিকেলে সচিবালয়ে তিনি জানান, দুপুর 2টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনে কথা হয়। সেখানে উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন তিনি। আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেছেন, সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছে দ্রুততম সময়ে করা হবে। এছাড়াও মালয়েশিয়া থেকে জ্বালানি আমদানির সুযোগ নিয়ে কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। বলেন, এফএসআরইউ এর ত্রুটি সমাধানে দেশি বিশেষজ্ঞরা প্রাণান্তকর চেষ্টা করছেন। জানান, আগামী সপ্তাহের প্রথমে 280 থেকে 380 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে সরকার সক্ষম হবে এবং পরবর্তী সপ্তাহের শেষে পুরো এফএসআরইউ কার্যকর হবে। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন, তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। 45 দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে মগবাজারের আদ্দিন হাসপাতাল। শিশু মৃত্যুর ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ জানায়, বন্ধ থাকাকালীন সময়ে হাসপাতালের ওয়ার্ড, আইসিইউ সহ সার্বিক অবকাঠামো সংস্কার ও আধুনিকায়ন হয়েছে। স্বাস্থ্যসেবার মান উন্নত করতে কর্মীদের দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল ফের চালু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মেডিকেলের শিক্ষার্থী সহ চিকিৎসা নিতে আসা রোগীরা। চলছে সারাইয়ের কাজ। আদ্দিন হাসপাতালের লবিতে যেতেই সকালবেলায় দেখা মিলল এই দৃশ্যের। লাইসেন্স হারিয়ে 1.5 মাসের মতো বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে আবারও শুরু হয়েছে কার্যক্রম। সবকিছু গুছিয়ে নিতে বেশ মনোযোগী হাসপাতালের প্রতিটি কর্মী। লাইসেন্স ফেরতের খবর গণমাধ্যম ও সামাজিক মাধ্যম মারফত জেনেছেন অনেকে। সকাল থেকে তারাও ভিড় জমান টিকিট কাউন্টারে। এই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার স্তুতি ছিল তাদের মুখে। অনেক ভালো মধ্যবিত্তের জন্য, এমনকি নিম্ন মধ্যবিত্ত সবার জন্য চিকিৎসা ব্যয় খুব কম, স্বল্প খরচে এখানে চিকিৎসা পাওয়া যায়। সব হসপিটালে গেলে সিজারের জন্য মানুষকে বেশি করে, কিন্তু এখানে আসলে নর্মাল ডেলিভারি করার জন্য করে। আর মাশাআল্লাহ আমার 2টা বাচ্চাই নর্মাল ডেলিভারি হয়েছে, আর এই 2 বাচ্চা ডেলিভারি খরচ ছিল এখানে 26,000 টাকা। এই 1.5 মাস বেশ দুশ্চিন্তায় পার করেছেন আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। নতুন করে কার্যক্রম চালু হওয়ায় হাসি ফিরেছে তাদের মুখে। থার্ড ইয়ার থেকে আমাদের ওয়ার্ডে যেতে হয়, তো আমরা ওয়ার্ড জাস্ট স্টার্ট করেছি, এর কিছুক্ষণের পরেই আমাদের কলেজে একটা দুর্ঘটনা হয়, যার জন্য আমাদের লাইসেন্সটা নিয়ে যাওয়া হয়। পরে এখন অনেক কষ্টের পরে এটা ফেরত পেয়েছি, তো আমরা অনেক খুশি। থার্ড ইয়ারে আমাদের ক্লিনিক্যাল ক্লাস স্টার্ট হয়, আমাদের চলতেছিল, স্টার্ট হচ্ছিল, খুবই খুশি ছিলাম, ওয়ার্ডে যাচ্ছিলাম, পেশেন্ট দেখছিলাম। হঠাৎ করে সব কিছু বন্ধ হয়ে গেল, খুবই টেনশনে ছিলাম কি হবে না হবে। এখানে গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত, উচ্চবিত্ত সব টাইপের রোগী আসে, সো একটা কনফিডেন্ট তো ছিলই যে আমরা এতদিন সেবা দিয়েছি, তো এটা তো আর বৃথা যাবে না। হাসপাতালের কর্মকর্তারা জানান, বন্ধের এই সময়ে হাসপাতালের ওয়ার্ড, আইসিইউ সহ সার্বিক অবকাঠামোয় সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। আমাদের ভেন্টিলেশন একটু প্রবলেম ছিল, কিছুটা প্রবলেম ছিল, সেগুলোকে আমরা আরও বেটার করেছি এবং আমরা মেক শিওর করছি যে আমাদের এখানে কোনো রকম কোনো ইনফ্রাস্ট্রাকচারে যেন আমাদের সমস্যা না থাকে। আমাদের কর্মীদেরকে বিভিন্ন লেভেলে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি।
গত মে মাসে এসি ত্রুটি ও অবহেলার অভিযোগে 6 নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর 11 জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। পরবর্তীতে সরকারের সিদ্ধান্তের বিপরীতে আপিল করে আদ্দিন কর্তৃপক্ষ। এ বিষয়ে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির সরেজমিন প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় হাসপাতাল চালুর অনুমতি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। দেশটির দক্ষিণের কুমামোতো প্রিফেকচারে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে প্রায় 40,000 বাড়িঘর। আহত কমপক্ষে 50 জন। মঙ্গলবার কিউশু দ্বীপের বেশ কয়েকটি এলাকায় আঘাত হানে ভূমিকম্প। জরুরি আফটারশক সতর্কতা জারি করা হয় কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারে। ভূমিকম্পের ধাক্কায় ভেঙে পড়ে গুরুত্বপূর্ণ সেতু। উদ্ধার কাজের সহায়তায় জরুরি টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ সচিব। ভূমিকম্পের পর প্রায় 1 মিটার উচ্চতায় উঠে যায় সমুদ্রের পানি, যার জেরে জারি করা হয় সুনামি সতর্কতাও। দুর্যোগপূর্ণ পরিস্থিতির জন্য বন্ধ করা হয়েছে রেল সেবা, বাতিল হয়েছে বেশ কয়েকটি ফ্লাইটও। ফ্রান্সে এখনও অনিয়ন্ত্রিতভাবে চলছে দাবানল। দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগের সাথে লড়ছে স্পেনও। ফ্রান্সের নতুন নতুন এলাকায় ছড়িয়েছে আগুন। দক্ষিণ পশ্চিমাঞ্চলে জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 2,20,000-এর বেশি মানুষকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় বিপর্যয় এবারের দাবানল, এমন মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এখন পর্যন্ত রেকর্ড 1,16,000 হেক্টরেরও বেশি এলাকা পড়েছে দেশটির দক্ষিণে। তীব্র হয়েছে পানির সংকট। স্পেনেও বিশেষ উন্নতি হয়নি দাবানল পরিস্থিতির। বাস্তুচ্যুত লাখের বেশি বাসিন্দা। আগুন নিয়ন্ত্রণে 2 দেশেই তৎপর জরুরি বিভাগ। হেলিকপ্টার দিয়ে ছিটানো হচ্ছে রাসায়নিক নির্বাপক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে উদ্যোগ নেওয়ার জন্য জাপানি প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে নারায়ণগঞ্জের 2,500-এর মতো আরও একটি শিল্প পার্ক স্থাপনে জাপান আগ্রহী হলে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান তিনি। বৈঠকে আগামী 16 ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের উদ্বোধন এবং চলমান এমআরটি প্রকল্পের অগ্রগতি সহ বিভিন্ন অবকাঠামোগত সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। আগামী 2 দিনের মধ্যেই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্তের বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশটির সরকার। বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই মন্তব্য করেছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম রামানান। তিনি জানান, মানব সম্পদ মন্ত্রণালয়ে বাংলাদেশি কর্মী নিয়োগ সহ বেশ কিছু ইস্যুতে দুপক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও দাবি করেন তিনি। আমাদের মধ্যে খুবই চমৎকার একটি বৈঠক হয়েছে। ধারণা করছি কাল অথবা আগামী 2 দিনের মধ্যে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। এরপর পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা যৌথভাবে অথবা আলাদাভাবে সেই সিদ্ধান্ত ঘোষণা করব। বিগত 15-16 বছরের ফ্যাসিবাদী শাসন রাষ্ট্রের রাজনৈতিক ও আমলাতান্ত্রিক কাঠামো সহ সব প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে, যার কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সবকিছু প্রথম থেকে শুরু করতে হচ্ছে। নতুন করে শুরু করতে গিয়ে কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী। ঠাকুরগাঁয়ে এমনটাই বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে সদর উপজেলা পরিষদ হলরুমে ঘর, সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, নারীর ক্ষমতায়নকে আরও জোরদার করতে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, কৃষকদের কৃষি কার্ড দেওয়া হচ্ছে। এতে দেশের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। এর আগে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদক বিরোধী সভায় অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় মির্জা ফখরুল বলেন, শুধুমাত্র আইন করে আর শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়, এজন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সরকার করতে চায়, অর্থাৎ বৈষম্য দূর করে সকল শ্রেণীর মানুষকে তারা এক জায়গায় আনার চেষ্টা করতে চায়। সেই কাজগুলো আমরা করতে চাই।
আমাদের সবসময় মনে রাখতে হবে যে বিগত 15-16 বছর আমরা একটা ফ্যাসিবাদ শাসনের অধীনে ছিলাম। এই ফ্যাসিবাদ শাসন আমাদের রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে। মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার ও এক অভিভাবককে মারপিটের অভিযোগ উঠেছে যশোর ৪ আসনের জামায়াতের সংসদ সদস্যের মেয়ের বিরুদ্ধে। এর জেরে এমপির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের যশোর শহরের বাসভবনের সামনে অবস্থিত ওই মাদ্রাসাটি। স্থানীয়দের অভিযোগ, সোমবার সন্ধ্যায় মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীকে ধমক দেন সংসদ সদস্যের মেয়ে মেহজাবিন অনন্যা। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে মাদ্রাসায় তালা দিতে যান তিনি। বাধা দিলে হাতে থাকা তালা দিয়ে এক অভিভাবকের মাথায় আঘাত করেন। এ সময় অন্যান্য অভিভাবক সহ বিক্ষুব্ধরা এমপির বাসভবনের সামনে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধরা যশোর নড়াইল সড়কও অবরোধ করে। তবে এই বিষয়ে চেষ্টা করেও সংসদ সদস্য বা তার পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি। হুজুরকে মেরেছে, সাইকেল চলে ফেলাইতেছে, দেওয়ার পরে এবার একটা কাঠ তুলে সব হুজুরকে মারবে। এবার হুজুর ঠেকাইছে, এবার বলেছে কি আমাকে মেরেছে। আমি পাশে দাঁড়ানো ছিলাম, আমারে দেখেই উনি তালা দিয়ে আমার মাথায় বাড়ি মারে। বাবার ক্ষমতার অপব্যবহার করে উনি যা তা বলতে পারে। উনি হুজুরদের গায়ে হাত তুলবে, গালিগালাজ করবে, উনি গার্জিয়ানদের গায়ে হাত তুলবে, বাচ্চাদেরকে ভয় দেখাবে, মারবে। যখন আমরা কিছু বলতে যাই ওনার নাকি মানসিক সমস্যা, উনি নাকি পাগল। কিন্তু আসলে এগুলার কিচ্ছু না। মাদ্রাসা ছাত্রছাত্রীদের সাথে এমপি মহোদয়ের মেয়ের একটা ঝামেলার কারণে এখানে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এসেছি, আমরা উভয় পক্ষের সাথে কথা বলেছি এবং অতি দ্রুতই এটা সমস্যার সমাধান হয়ে যাবে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। সম্পদ বিবরণী দাখিল না করায় ৩ বছরের কারাদণ্ডাদেশ হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরীর। সকালে দুদকের করা মামলায় ঢাকার বিশেষ জজ আদালত 2-এর বিচারক আয়েশা নাসরিন এই রায় দেন। দুদকের আইনজীবী রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। মামলার নথি অনুযায়ী এস.কে সুর চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের দায় দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণ 21 কার্যদিবসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছিল দুদক। নির্ধারিত সময়ের মধ্যে তিনি সেই বিবরণী দাখিল করেননি। এরপর 15 জুলাই রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য দিন ধার্য করেছিলেন। মঙ্গলবার সকালে দুদকের মামলায় সম্পদ বিবরণী দাখিল না করায় 3 বছরের কারাদণ্ডাদেশ হয়েছে এস.কে সুর চৌধুরীর। ঢাকার বিশেষ জজ আদালত 2-এর বিচারক আয়েশা নাসরিন এই রায় দেন। দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী তথ্য না দেওয়ার কারণে সম্পদ ওনার বিরুদ্ধে মামলার রায়ে প্রমাণিত হয়েছে যে ওনাকে বিজ্ঞ আদালত 3 বছরের সাজা দিয়েছেন। সুচতুর কৌশলভাবে একটা সুকৌশলে যে ওনার অবৈধ সম্পদটা যেন বের না হয়, কেউ জানতে না পারে, সেইটাকে অবৈধ সম্পদকে আড়াল করার জন্যই উনি এই ধরনের কৌশল অবলম্বন করেছেন। যে মামলাটার বিচার শেষে বিজ্ঞ বিশেষ জজ আদালত 2 আজকে রায় ঘোষণা করেছেন। এস.কে সুর চৌধুরী 2018 সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান। আলোচিত পি.কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় 2022 সালে এস.কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। 2025 সালের 14 জানুয়ারি রাজধানীর সেগুন বাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে আছেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 2019 সালে ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 আসামির ডেথ রেফারেন্স ও আপিলের প্রথম দিনের শুনানি শেষ, ফের শুনানি কাল। এর আগে 2019 সালের 24 অক্টোবর নুসরাত হত্যা মামলায় সিরাজউদ্দৌলা সহ 16 জনকে মৃত্যুদণ্ড দেন ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মামুনুর রশিদ।
পাশাপাশি সব আসামিকে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বহিষ্কৃত অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা, উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, ছাত্র নূর উদ্দিন, শাহাদাত হোসেন ওরফে শামীম, পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলম সহ 16 জন। ওই মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য মামলার নথি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পাঠানো হয়। বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে জেল আপিলের পাশাপাশি দণ্ডিতরা খালাস পেতে আপিল করেন। মানিকগঞ্জ স্কুল ছাত্র সোহান হত্যা মামলায় 2 আসামিকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। অপর এক আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আদালতে তার বিচার হবে। দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক SKM তোফায়েল হাসান এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আউয়া বিন মিয়া এবং সাগর মুন্সি। মামলায় উল্লেখ, 2021 সালের 19 জুলাই সিংগাইর উপজেলার ফোর্ড নগর গ্রামের 9ম শ্রেণীর ছাত্র সোহানকে গলা কেটে হত্যা করে আসামিরা। ওই দিন সকালে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি সোহান। পরে ধল্লা বাজারগামী সড়কের পাশ থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ও অটোরিকশাটি পাওয়া যায়নি। এই ঘটনায় নিহতের মা হত্যা মামলা করেন। আসামি সাগর মুন্সি এখনো পলাতক। প্রিমিয়ার লিগের সর্বকালের সেরা 10 স্ট্রাইকারের তালিকায় জায়গা হয়নি আর্লিং হাল্যান্ডের। 3টি গোল্ডেন বুট জয়ী নরওয়েজিয়ান এই তারকাকে সেরা 10-এ জায়গা দেননি সাবেক স্ট্রাইকার ট্রয় ডিনি। 2022 সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক গোলের রেকর্ড করেছেন হাল্যান্ড। 4 মৌসুমে করেছেন 112 গোল, জিতেছেন 3টি গোল্ডেন বুট, আর অভিষেক মৌসুমে 36 গোল করে গড়েছেন এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। তবু টক স্পোর্টে দেয়া সাক্ষাৎকারে ট্রয় ডিনি বলেন, কিংবদন্তিদের কাতারে উঠতে হাল্যান্ডের এখনও অনেক পথ বাকি। তার মতে শুধু পরিসংখ্যান নয়, দীর্ঘ সময় ধরে ধারাবাহিকতা ও ম্যাচে প্রভাব রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ। ডিনের সর্বকালের সেরা স্ট্রাইকারের তালিকার শীর্ষে রয়েছেন থিয়েরি অরি। রদ্রিকে দলে ফেরানোর দৌড়ে নতুন মোড় এনেছে PSG। রিয়াল মাদ্রিদের সঙ্গে এবার সরাসরি প্রতিযোগিতায় নেমেছে ফরাসি চ্যাম্পিয়নরা। ফরাসি সংবাদ মাধ্যম RMC স্পোর্টস জানিয়েছে, ম্যানচেস্টার সিটির সঙ্গে ইতিমধ্যে সরাসরি যোগাযোগ করেছে PSG। স্প্যানিশ মিডফিল্ডারকে দলে নিতে কী ধরনের আর্থিক শর্ত পূরণ করতে হবে সেটি জানতে চায় তারা। এতদিন রিয়াল মাদ্রিদকেই রদ্রির সবচেয়ে সম্ভাব্য গন্তব্য হিসেবে ধরা হলেও পিএসজির এই উদ্যোগে জমে উঠেছে লড়াই। অন্যদিকে দীর্ঘমেয়াদী চোটে ফ্রেঙ্কি ডি ইয়াংকে হারানো বার্সেলোনাও রদ্রির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে কাতালানদের জন্য এই দৌড়ে টিকে থাকা কঠিন বলেই মনে করা হচ্ছে। ইউরো 2028-এ নিজেদের 7টি ম্যাচের মধ্যে 5টি হবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে। ফাইনালে উঠতে পারলে মাত্র 2টি ম্যাচ খেলতে হতে পারে ওয়েম্বলির বাইরে। 2018 ইউরো শিরোপার অন্যতম দাবিদার স্বাগতিক ইংল্যান্ড। তবে স্বাগতিক হওয়ার পরও সরাসরি মূল পর্বে জায়গা পাওয়ার নিশ্চয়তা পাচ্ছে না থ্রি লায়ন্সরা। উয়েফার নতুন নিয়ম অনুযায়ী ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও রিপাবলিক অব আয়ারল্যান্ড 4 স্বাগতিক দেশকে বাছাই পর্ব খেলতে হবে। যদি কোনো স্বাগতিক দল মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়, তাহলে বাছাই পর্বে সর্বোচ্চ র্যাঙ্কিং পাওয়া 2টি স্বাগতিক দেশ পাবে সংরক্ষিত 2টি টিকিট। ফলে সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও অন্তত 2টি স্বাগতিক দেশের ইউরো 2028-এ অংশগ্রহণ নিশ্চিত থাকবে। টিসিবি পণ্যের জন্য লাইনে দাঁড়িয়ে মিরপুর কলেজের দেয়াল চাপায় মারা গেছেন 2 জন। এদের মধ্যে একজন পুরুষ, 19 জন নারী। এ সময় আহত হন 6 থেকে 7 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মিরপুর কলেজের পেছনের সড়কে টিসিবির সুলভ মূল্যের ট্রাক থেকে পণ্য নিতে লাইনে দাঁড়িয়েছিলেন নিম্নবিত্তের মানুষেরা। এ সময় হঠাৎই কলেজের দেয়াল ধসে পড়ে, চাপা পড়েন বেশ কয়েকজন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে 40 বছর বয়সী নাসিমাকে মৃত ঘোষণা করা হয়। স্থানীয়রা জানান, বেশ কয়েক মাস ধরে দেয়ালটি হেলেছিল। এখান দিয়ে শিক্ষার্থী ও পথচারীরা চলাচল করলেও দেয়ালটি মেরামত করা হয়নি। এমনকি 11 ফুটের বেশি উচ্চতার দেয়াল হলেও এতে ছিল না কংক্রিটের ঢালাই। একটা 26 বা 27 এরকম সময় আর বিকট শব্দ হয়। পাশে আমাদের একটি মোবাইল টিম ছিল, তারা তাৎক্ষণিক জানায় যে ওয়াল ভেঙে গেছে। আমি সহ মিরপুর বিভাগের ডিসি স্যার, আমরা সবাই আসি এখানে। স্থানীয় ছাত্র দলের নেতারা আসে, সবাই মিলে আমরা ওই যারা ইটের নিচে চাপা পড়ে তাদেরকে উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠাই, 8 জন মোট। এবং এখানে ওয়ালটির নিচে যারা ছিল তার মধ্যে একজন, নাসিমা বেগম নামে একজন, পঙ্গু হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার মৃত ঘোষণা করে। বাকিরা চিকিৎসাধীন অবস্থায় আছে। সিরাজগঞ্জে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ককে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে অনশন করছে ভুক্তভোগী পরিবার। সকাল 10:30 থেকে পৌর শহরের বাজার স্টেশন চত্বরে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তারা। ভুক্তভোগীরা অভিযোগ করেন, রোববার রাতে ফোন দিয়ে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলামের ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন
শানু। একই সাথে শরীফুলের পা কেটে ফেলার হুমকিও দেওয়া হয়। এরই প্রতিবাদে সানোয়ারের বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগীরা। নাটোরের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জিয়া-মার্ক শেরে শার্লেট। দুপুরে শহরের বঙ্গজল এলাকার রানী ভবানী রাজবাড়ির ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ঘুরে দেখেন তিনি। রাষ্ট্রদূত বলেন, ফ্রান্সের প্রত্নতাত্ত্বিকদের সাথে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিকদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ফ্রান্স কাজ করবে, কারণ এদেশের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে ফ্রান্সের কাছে তেমন কোনো তথ্য নেই। ফ্রান্স দূতাবাসের কর্মকর্তা ও নাটোর জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রদূতকে নাটোরের ইতিহাস ঐতিহ্যের বই উপহার দেওয়া হয়। পরে উত্তরা গণভবন ও হালতি বিল পরিদর্শন করেন তারা। আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম সামাজিক ও ধর্মীয় উৎসব আষাঢ়ী পূর্ণিমা। খাগড়াছড়িতে যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সকাল থেকে বিভিন্ন বৌদ্ধ বিহারে নানা আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমবেত হন বিভিন্ন বয়সী নারী পুরুষ, পালন করেন ধর্মীয় রীতিনীতি। প্রদীপ প্রজ্বলন, বুদ্ধ মূর্তি স্নান, পঞ্চশীল গ্রহণ, শঙ্খদান, ভিক্ষুদের পিণ্ডদান সহ সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। আষাঢ়ী পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ভিক্ষুরা 3 মাস বর্ষাবাস ব্রতের শুরু করেন। এ সময় আত্মশুদ্ধির জন্য ধ্যান, সাধনা ও আত্মসংযম পালন করা হয়। বুদ্ধকে সবাই মিলে আমরা চন্দনের পানি এবং এই গোলাপ জলের পানি দিয়ে আমরা স্নান করাবো। আজকে পূর্ণিমা তিথিতে আমরা এই হাজার প্রদীপ তৈরি করতেছি। লাল কার্ড দেখানোর জেরে এবার রেফারির ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে ব্রাজিলে। অ্যামেচার ফুটবল লিগের এক ম্যাচের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে খেলোয়াড় ফেভিনহো মাথা দিয়ে আঘাত করেন রেফারি জুলিয়ানো আসিস দে সোজাকে। এতে গুরুতর আহত হন রেফারি। মুখের হাড় ভেঙে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এমনকি অস্ত্রোপচারও লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনার পর পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যান অভিযুক্ত ফুটবলার। এ ঘটনায় ফেভিনহোকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে আয়োজক কর্তৃপক্ষ। পাশাপাশি তার দলকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার এবং 2 বছরের জন্য সব ঘরোয়া প্রতিযোগিতা থেকেও নিষিদ্ধ করা হয়েছে। এদিকে হামলার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দিয়েছেন আহত রেফারি। 128 বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। তবে এটি শুধু একটি খেলার প্রত্যাবর্তন নয়, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির জন্যও বড় এক কৌশলগত সিদ্ধান্ত। লক্ষ্য ভারত সহ ক্রিকেট প্রেমী দেশগুলোর কোটি কোটি দর্শককে অলিম্পিকের সঙ্গে আরও শক্তভাবে যুক্ত করা। আইওসি কর্মকর্তাদের মতে টি-20 জনপ্রিয়তা এবং ভারতের বিশাল সম্প্রচার বাজার অলিম্পিকের পরিধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মধ্যে 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সম্প্রচার স্বত্ব নিয়ে ভারতীয় প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বেড়েছে কয়েকগুণ। তাই 128 বছর পর ক্রিকেটের এই ফেরা শুধু অলিম্পিকের সূচিতে নতুন একটি খেলা যোগ হওয়ার গল্প নয়, বরং বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের বাণিজ্যিক ও বৈশ্বিক ভবিষ্যতেরও নতুন অধ্যায়। টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেভস। টানা 5 ওভার মেডেন রেখে প্রতি ওভারে একটি করে উইকেট নিয়ে গড়েছেন অনন্য বিশ্ব রেকর্ড। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে এই কীর্তি করেন গ্রেভস। ইনিংসের 64তম থেকে 72তম ওভারের মধ্যে টানা 5 ওভারে কোনো রান না দিয়ে তুলে নেন 5টি উইকেট। টেস্ট ক্রিকেটের পরিসংখ্যান সংরক্ষণ শুরুর পর এমন কীর্তি এই প্রথম। এটাই গ্রিভসের ক্যারিয়ারে প্রথম এক ইনিংসে 5 উইকেট নেওয়ার কীর্তি। দিনের খেলা শেষে তিনি জানান, বল সুইং করছিল এবং সেই সুযোগ কাজে লাগাতে পেরেছেন। তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের জয় নিশ্চিত করাই এখন তার মূল লক্ষ্য। 2 বছর পর ফিরছে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স কাপ। 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নতুনভাবে আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 11 থেকে 18 আগস্ট পর্যন্ত মুলতান ক্রিকেট স্টেডিয়ামে 4 দলকে নিয়ে অনুষ্ঠিত হবে এই আসর। দলগুলো হলো পাকিস্তান গোল্ড, গ্রিনস, হোয়াইটস ও পাকিস্তান ব্লুজ। এই 4 দলের নেতৃত্বে থাকবেন যথাক্রমে শাহিন শাহ আফ্রিদি, শাহাদাব খান, সাইম আয়ুব ও সাহিবজাদা ফারহান। টুর্নামেন্টে মোট 7টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে ইংল্যান্ডের সফরের টেস্ট দলের সঙ্গে থাকায় কয়েকজন ক্রিকেটার খেলবেন না এই আসরে। আর এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।